এতদিন টিভিতে দেখতেন, এখন সামনেও দেখতে পাবেন। বিকেলে টিভিতে দেখবেন, সকালে সামনে দেখবেন। দেখুন, এই ধরনের এই যে ব্যক্তিদের তৃণমূল কংগ্রেস কেন নিয়ে আসছে এটুকু একটু বোঝা উচিত আপনাদের, এবং বোঝা দরকারও। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে আর কোনো রাজনীতি নেই, চমকের রাজনীতি করতে চাইছেন। সেই জন্য দেখবেন এর আগে এরকম এই ফিল্মি জগতের মানুষজন তাদের সব নিয়ে এসে তারা এই রাজনীতির অরাজনীতিকরণ করতে চাইছেন। আসলে তৃণমূল কংগ্রেস এটা তো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেমন ধরুন আইপিএলে যেমন ধরুন ওই ক্রিকেট খেলার সঙ্গে তার সঙ্গে ওই ব্যবসায়িক বিনোদনের প্রয়োজন হয়, সেরকম ওই রাজনীতির বিনোদনের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। ফলে এই ধরনের যেখানে যেখানে সিরিয়াস রাজনীতি হওয়া উচিত, দেখুন আমি মনে করি না যে রাজনীতিক প্ল্যাটফর্মে কোনো অভিনেতা অভিনেত্রী বা অন্য কেউ আসতে পারে। আমি মনে করি নিশ্চিতভাবে আসতে পারে, কিন্তু একটা রাজনৈতিক শিক্ষার প্রয়োজন। তার যে এই যে কাঠামো, গণতান্ত্রিক কাঠামোর যে শিক্ষা, পার্লামেন্টের ব্যবস্থাপনার যে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত করে নিয়ে তাকে রাজনীতির আঙিনায় নিয়ে আসা এবং তাকে টিকিট দেওয়ার প্রয়োজন। দেখুন, জনগণ পরে নির্বাচন করে, কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা দায় আছে। তার কারণ রাজনৈতিক দলগুলো যারা টিকিট দিচ্ছেন মূলত তারাই তো প্রথমে পছন্দ করে দিচ্ছেন। দেখুন, কিছু মানুষের কোনো একটি রাজনৈতিক দলের প্রতি, রাজনৈতিক আদর্শের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকতেই পারে, এবং সেই রাজনৈতিক দলটিরও দায় আছে যে আমি সঠিক ব্যক্তিকে সেই মানুষগুলোর কাছে সামনে তুলে ধরব। কিন্তু সেই রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালন না করে তারা যদি মনে করেন যে ব্যবসায়িক স্বার্থে, রাজনৈতিক বিনোদনের স্বার্থে, অরাজনীতিকরণের স্বার্থে আমি ওই যে অযোগ্য ব্যক্তিদের নিয়ে এসে রাজনীতির প্রাঙ্গণে নিয়ে এসে আমি রাজনীতির যে ধারা সেগুলোকে ভাঙব, দিয়ে রাজনৈতিক যে ব্যবসা, রাজনৈতিক প্ল্যাটফর্মকে ইউজ করে যে ব্যবসা সেটা কন্টিনিউ করে। তার কারণ এরা জানেন যদি সিরিয়াস লোকেদের নিয়ে আসা হয়, যদি যোগ্য ব্যক্তিদের নিয়ে আসা হয়, তাহলে এরা তাদের হুজুরি করবে না। এরা চায় এই সমস্ত এই রাজনৈতিক ব্যবসায়ীরা চায় যে এমন ব্যক্তিদের নিয়ে আসবো যারা হুজুরি করবে। দেখুন, তৃণমূল কংগ্রেসে এমন কোনো নেতা নেই প্রায় যারা দুর্নীতিগ্রস্ত নয় বা দুষ্কৃতী নয়। তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি এমন একটি ফরম্যাট তৈরি করেছে, রাজনৈতিক ফরম্যাট, যেখানে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজ না হলে কেউ এখানে স্থান পাবে না। হয় দুষ্কৃতী হতে হবে, না হলে দুর্নীতিগ্রস্ত হতে হবে। ফলে ওই দুটো ফরম্যাটের মধ্যে আপনাকে ফিট হতে হবে। ফলে দুর্নীতিগ্রস্ত যারা, তাদের বাড়ি থেকে টাকা উদ্ধার হবে, আর দুষ্কৃতীদের বাড়ি থেকে বোম উদ্ধার হবে। যে বললাম, তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই তাই। ফলে সেখানে আইটি রেড হবে, ইডি রেড হবে, এটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। তৃণমূল কংগ্রেস মানে এখন হচ্ছে চোর, গুন্ডা, দুষ্কৃতী, এদের সমাহার। তৃণমূল কংগ্রেসে মূলত 3 ধরনের নেতা আছে। এক হচ্ছে জেলবন্দি নেতা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, বালু, এই টাইপের। আর না হলে জেল ফেরত নেতা, সুদীপ, কুণাল, এই টাইপের। আর হচ্ছে জেলের জন্য অপেক্ষারত নেতা নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই টাইপের নেতা নেত্রী। সিবিআই তল্লাশি নিশ্চিতভাবেই সেখানে সেখানে হবে, যেখানে যেখানে প্রয়োজন। কিন্তু প্রয়োজনের বাইরে যদি সিবিআই তল্লাশি হয় তো নিশ্চিতভাবেই সে বলবেন, এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার মতো প্রভিশন আছে। যে ওই চিঠি কে কাকে দিয়ে লিখিয়েছিল, কেন লিখিয়েছিল। আর এই সুদীপ্ত সেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ফ্যান ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কে কিনবে? সবাই জানে 1,86,00,000 টাকা দিয়ে ছবি কে কিনেছিল। এখন মমতা ব্যানার্জি ছবি আঁকে না। সুজন চক্রবর্তীরা এই যে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সিপিএমের নেতাদের বিরুদ্ধে, সিপিএমের নেতারা এসে কি বলেছিল জানেন তো? সিপিএমের নেতারা গিয়ে বলে যে হ্যাঁ, আমাদের বিরুদ্ধে তদন্ত হোক। এখনো পর্যন্ত একটা সিপিএমের নেতার বাড়িতে না সিবিআই গেল, না ইডি গেল। আর ওই যে বলেছে অভিষেক ব্যানার্জি, সে ওই রেড থেকে বাঁচার জন্য যেতে পারবো না বলে
অ্যারেস্ট যাতে না করে, সেই সমস্ত কারণের জন্য সে কতবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়ায়। যার মনে ভয় থাকবে না সে বলবে চলে এসো, তদন্ত করতে হবে। আরে তদন্ত হওয়া মানে কি দোষী সাব্যস্ত হওয়া নয়, তদন্ত হবে। তদন্তকারী সংস্থা গিয়ে তদন্ত করবে, তার বাড়িতে যাবে, তাকে ডেকে পাঠাবে যে বলুন যে লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে আপনি কি জানেন, লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির উৎস কি, এই যে লিপস অ্যান্ড বাউন্স ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত, সেই ডুবিয়াস ট্রানজ্যাকশনগুলো কি কি, কারণ ও তো সেই কোম্পানির সিইও। এত ভয় পাচ্ছেন কেন? সিপিএম নেতারা তো ভয় পায়নি, সুনীল চক্রবর্তী ভয় পেয়েছে, সে বলে তদন্ত হোক। কিন্তু তদন্তকারী সংস্থা তারা জানেন ওই সুদীপ্ত সেনকে কেন কিভাবে চিঠি লিখানো হয়েছিল। এর আগে ওই যে কুন্তলকে চিঠি কাণ্ডে দেখেছেন, কুন্তলের চিঠি কাণ্ডে কে ওই তদন্তকারী সংস্থার তদন্ত করতে গিয়ে কে ওই সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিল কে? সুজন চক্রবর্তী তো নয়, এই অভিষেক ব্যানার্জি। সরকার এমন কাজ কেন করবে যার জন্য আদালতে মামলা হয়ে সেই মামলায় যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার নির্দেশ পাচ্ছে, তারা উপযুক্ত নির্দেশ পাচ্ছে। এইরকম কাজ কেন সরকার করছে? সরকার যদি অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সরকার ব্যস্ত হয়ে পড়ে, কারণ এদের কাছ থেকে তো এইটা যে সর্বৈব মিথ্যা কথা। আদালতের নির্দেশের ফলে এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি তিনি আদালতে এফিডেভিট করে বলেছিলেন, এর আগে 21শে জুলাই ওর পিসি বলেছিল, তখন আদালতে এফিডেভিট করে এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি কোন নিয়োগ প্রক্রিয়ায় কতগুলো করে শূন্যপদ আছে এবং সেখানে যে কোনো স্টে নেই, আদালতে এফিডেভিট করে জানিয়েছিল। ও যে মিথ্যা কথা বলছে ওই দপ্তরের সেক্রেটারি এসে এফিডেভিট করে বলে। দেখুন, চাকরি দিতে চাইলে কোনো আদালতের ক্ষমতা নেই যে সেই চাকরি আটকাবে, এটা পলিসি ডিসিশন। গোটা রাজ্যের ছেলেকে চাকরি দিয়ে দিন, আর ও যদি চাকরি না দিতে পারে কোর্টের জন্য, তাকে বলবো ক্ষমতা থেকে পদত্যাগ করুন, আমাকে দিয়ে দিন, 10 মিনিটের মধ্যে সবাইকে চাকরি দিয়ে দেবো, 10 মিনিট লাগবে। অযোগ্য মমতা ব্যানার্জি জানেই না কি করে মুখ্যমন্ত্রী চালাতে হয়, মমতা ব্যানার্জি জানেই না কি করে মুখ্যমন্ত্রী চালাতে হয়, কি করে প্রশাসন চালাতে হয়। অযোগ্য লোকেদের প্রশাসনে বসিয়ে দিলে যা হওয়ার তাই হয়েছে। ও জানেই না কি করে চাকরি দিতে হয়, ও জানেই না কি করে নোটিশ দিতে হয়, ও জানেই না কি করে রুল ফ্রেমিং করতে হয়। 2 লাইন লিখতে পারবে না। যদি আপনি যাকে ক্ষমতায় বসেছেন সে যদি 2 লাইন রুল না লিখতে পারে, জানে না এনসিটির গাইডলাইন কি, এনসিটির গাইডলাইনের কন্ট্রারি যদি রুল তৈরি করেন, জানেনই না যে আইন কি আছে, দেশের আইন, অযোগ্য লোকদের বসালে তাই হবে। অযোগ্য মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত অযোগ্য, ও 2 লাইন লেখার ক্ষমতা নেই, সেজন্য আটকে যাচ্ছে, কারণ ও হচ্ছে অযোগ্য। আর ওর যা অনুসারী যে হচ্ছে সেও আর এক অযোগ্য, ফলে এই অযোগ্যদের মিছিল তৈরি হয়েছে। সিঙ্গেল বেঞ্চের বিচার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছে, সবাই যুক্ত। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে রায় দিয়েছেন সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে। বিচারপতি সুব্রত তালুকদার এর আগে রায় দিয়েছেন, বিচারপতি চক্রব্রত চক্রবর্তী রায় দিয়েছেন, সেই রায়কেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছেন। এখন আবার সেই সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে আরেক বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনেছেন, মামলায় এখনো পর্যন্ত সিএবি হয়ে আছে, যে কোনো সময় জাজমেন্ট হতে পারে, রায়দানের জন্য স্থগিত হয়ে আছে। ফলে এই যে এইগুলো যে সর্বৈব মিথ্যা কথা, এই যে এতগুলো ধরেন সিবিআই ইডির তদন্ত নির্দেশ হয়েছে, সব নির্দেশগুলোর কাছে চ্যালেঞ্জ করেছিলেন আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত। সব চ্যালেঞ্জ করার পরে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাই সুপ্রিম কোর্ট আপহোল্ড করেছে, হ্যাঁ তদন্ত চলবে। আর সেই তদন্ত চলার জন্য এখন পার্থ চট্টোপাধ্যায় জেলে, মানিক ভট্টাচার্য জেলে, অন্যান্য যারা আছে কুন্তল, শান্তনু, ডক্টর এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, তারা সব জেলে, জীবন কৃষ্ণ সাহা জেলে। এই জেলে কেন? তার কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছে তদন্তে, তদন্তকারী সংস্থা তদন্ত করেছে, তারা দেখেছে তাদের ইনভলভমেন্ট, তাদের বান্ধবীদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, জেলে আছে। যদি নির্দেশ ভুল হতো, শব্দ পার্থ চ্যাটার্জি তাহলে তো আজকে দেখতেন হাত নাড়াতো আর ভোট প্রচার করতো, নাম্বার 2 ছিল। যদিও আর একজনের গোসা হতো, সে তখন আবার নাম্বার 2 হতে পারতো কি পারতো না,
সেটা নিয়ে তার গোসা হতে পারত। ও যদি রায় সব ভুল হতো তাহলে তো সে তো হাত নাড়াতো, বাচ্চারা যে হাত নাড়াতো, মানিক ভট্টাচার্য হাত নাড়াতো, জীবন কৃষ্ণ সাহা হাত নাড়াতো, আর এরকম নমস্কার করে ভোট চাইতো। আর এখন সব জেলে ভাত চাইতে হচ্ছে। বাইরে ভোট চাইতে যাওয়ার ওদের আশা প্রত্যাশা ছিল, এখন জেলে গিয়ে ভাত চাইতে হচ্ছে। সন্দেশখালী ইস্যু নিয়ে তিনি বারাসাতের সভাতে জনসভাতেও বলেছিলেন যে সন্দেশখালী নিয়ে রাজনীতি হয়েছে, এবং তিনি আবার বলেছেন যে ভোট ব্যাংক পলিসি হয়েছে, মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে দুর্বল করার পলিটিক্স হয়েছে, মানুষকে ভুল পথে চালিত করার পলিটিক্স হয়েছে সন্দেশখালী নিয়ে। তা শিবু উত্তমকে কে গ্রেপ্তার করেছিল? বলছে এখনো তো সিবিআই তারা ডাকেওনি। না, শিবু উত্তমকে কে গ্রেপ্তার করেছিল? তাহলে মানুষ যদি পলিটিক্সই হবে, কিছুই যদি শিবু সোনা, উত্তম সোনা, আহারে, দুধের বাচ্চা, তো তাদেরকে গ্রেপ্তার করেছিলেন কেন? শিবু উত্তমকে গ্রেপ্তার কে করেছিল? এই যে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো বলে, কেন যারা নিষ্পাপ শিশু, দুধের বাচ্চা, তাদেরকে কেন বহিষ্কার করতে যাবেন? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন? দেখুন, এই যে সন্দেশখালীতে যেভাবে জমি লুট হয়েছে, জমি দখল হয়েছে, সরকারি জমি দখল হয়েছে, সাধারণ জনগণের জমি দখল হয়েছে, এই শাহজাহান বাহিনী, শিবু বাহিনী, উত্তম বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, মহিলাদের উপর যেভাবে অত্যাচার করেছে, তাতে একটা জিনিস প্রকট হয়, সেটা হলো এই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। আর মমতা ব্যানার্জি প্রশাসন চালাতে ব্যর্থ। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের একেবারে সব থেকে অদক্ষ কর্মী যে, সেও মমতা ব্যানার্জির থেকে বেটার মুখ্যমন্ত্রী হবে। ওর ওই শুধু গভর্নমেন্ট ও গভর্নমেন্টটাকে গভর্নমেন্ট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস কথা কাদের দিয়ে রেখেছে? কথা দিয়ে রেখেছে শিবুদের, উত্তমদের, শাহজাহানদের, আরাবুলদের, শওকতদের, পার্থদের, মানিকদের, এদের কথা দিয়েছে, এদের কথা রেখেছে। পার্থকে বলেছে তোমাকে টাকা সাপ্লাই দেবো আর বান্ধবীর সাপ্লাই দেবো, দিয়েছে। শিবুদের উত্তমদেরও একই জিনিস, শাহজাহানদেরও একই জিনিস। কথা রেখেছে, ওই শিবু শাহজাহান উত্তমদের কথা রেখেছে। ওদের সাথে যে কথাবার্তা হয়েছিল সেই সমস্ত কথাবার্তা রেখেছে। শুধু কথা রাখেনি সাধারণ জনগণের, যারা ভোট দিয়েছিল এই প্রত্যাশা নিয়ে যে তাদের সঙ্গে সুবিচার হবে। যোগ্য ছেলেমেয়েরা ভোট দিয়েছিল যে তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। মমতা ব্যানার্জি তাদের সঙ্গে প্রতারণা করেছে। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আর প্রতারণা করেননি, কথা দিয়ে কথা রেখেছে শিবুদের সাথে, উত্তমদের সাথে, শাহজাহানদের সাথে, বালুদের সাথে, পার্থদের সাথে, মানিকদের সাথে, জীবনকৃষ্ণ সাহাদের সাথে, এদের সাথে কথা যা যা দেওয়া ছিল সব কথা রেখেছেন। তাদের সব কাউকে টাকা সাপ্লাই দিয়েছে, কাউকে অন্য কোনো কিছু সাপ্লাই দিয়েছে, কাউকে সন্ধ্যার পরে রঙিন জলের সাপ্লাই দিয়েছে, এইগুলো সব দিয়েছে। এগুলো তৃণমূল কংগ্রেস দিয়েছে। এই যে সিপিএমের যে দ্বিতীয় দফার তালিকা এবং প্রথম দফার তালিকা, ওই তালিকাকে মনে করি অত্যন্ত যোগ্য ব্যক্তিদের তাদের সিপিএম নির্বাচিত করেছেন। নির্বাচিত করে সিপিএম প্রথমে টিকিট দিয়েছেন, তারপরে জনগণের সামনে নিয়ে এসছেন যে এই সমস্ত প্রার্থীদের ভোট দিন। আমি মনে করি মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম নিশ্চিতভাবেই নির্বাচিত হবেন। মুর্শিদাবাদের নির্বাচক মণ্ডলী তাকে নির্বাচিত করবে, তার কারণ তিনি যেভাবে এর আগে, কারণ তিনি সাংসদ ছিলেন, যেভাবে সংসদের অভ্যন্তরে তার সুদৃঢ় কণ্ঠকে রেখে মানুষের কথাগুলোকে যেভাবে তুলে ধরেছিলেন, তাতে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে তার সেই স্কিল, তার পার্লামেন্টারি স্কিল। ফলে সেই নিশ্চিতভাবেই মুর্শিদাবাদের মানুষ তাকে নির্বাচিত করবেন এবং নির্বাচিত করে তাকে সাংসদ হিসেবে সংসদে পাঠাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সিপিএমের ওই যুবরা আর ছাত্ররা একবার ব্রিগেড করেছিল কিছুদিন আগে, আপনারা নিশ্চিতভাবেই জানেন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যাত্রার পরে ব্রিগেড করেছিল। আর ওদের একটা জনগর্জন নাকি জনবর্জন সভা, বর্জ্য পদার্থদের কি বর্জন সভা হয়েছিল আর কি। তো সেই সভাটাও দেখেছে ও, নিশ্চিতভাবে ওই সভাতে ছিল, আর ওই সভাটা টিভিতে দেখেছে। তো ও তো সাংবাদিক ছিল, তো তার ওই প্রাক্তন বন্ধুদের কাছ থেকে একটা ক্লিপিংস চেয়ে পাঠাতে পারে, তো তাহলে তো পরিষ্কার হয়ে যাবে। এবং জানি না বয়স হয়েছে, দৃষ্টি কতটা আছে জানি না, শক্তিশালী আছে কি না। যাই হোক না কেন, এখন তো অনেককে পাশে বসিয়ে ওই টুপি পরে অনেকে ছবি দিচ্ছে আর কি। মমতা ব্যানার্জি যুক্ত, সরাসরি বলছি, এই দুর্নীতির সঙ্গে মমতা ব্যানার্জি যুক্ত। আপনি দেখেননি
একজন অযোগ্য চাকরি প্রার্থীর চাকরি যাবে না চাকরি প্রাপকের। কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছে। যখন আদালত বাতিল করে দিয়েছে, ও গোটা ক্যাবিনেট বসিয়ে তাদের চাকরি কি করে বাঁচানো যায় তার বন্দোবস্ত মমতা ব্যানার্জি করেছে, অন্য কেউ করেনি। মমতা ব্যানার্জি নিজে করেছে, সেই ডকুমেন্ট আমার কাছে আছে, ক্যাবিনেট মেমোরেন্ডামে স্পষ্টভাবে বর্ণিত আছে। এসএসসিকে দিয়ে এফিডেভিট করিয়েছে যে হ্যাঁ অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানো হবে, কারণ ও জানে যে এদের চাকরি চলে গেলে এরা কোথায় যাবে টাকা চাইতে। সব 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা করে নিয়েছে, সব তো টাকা চাইতে যাবে। রার টিমের টাকা তো ওর বাড়িতে পৌঁছেছে, ও ও ও পেয়েছে। পরিষ্কার কথা, এই দুর্নীতির সঙ্গে মমতা ব্যানার্জি যুক্ত এবং এই দুর্নীতি করিয়েছে মমতা ব্যানার্জি।